আমরা একটা কথা স্পষ্ট করে বলতে চাই যে জুলাই গণ অভ্যুত্থান অনেক আত্মত্যাগ এর উপর দাঁড়িয়ে বর্তমান সরকার গঠিত হয়েছে। সরকার গঠনের পুরো প্রক্রিয়াটি যেভাবে হয়েছে সেখানে সর্বসম্মত আলাপ আলোচনা এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়নি। সেখানে একটা যে বাস্তবতার মধ্য দিয়ে আমরা দেখেছি যারা কিছুটা বিশেষত ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা এবং সংশ্লিষ্ট যারা ছিলেন তারা এই সরকারকে, অন্তর্বর্তী সরকারকে বিদ্যমান সংবিধানের কাঠামোর মধ্যেই কিন্তু গঠন করেছে। অর্থাৎ 106 অনুচ্ছেদের মধ্য দিয়ে তারা কোর্টের পরামর্শ নিয়েছেন এবং কোর্টের পরামর্শ নিয়ে একটা যাকে বলে ডক্ট্রিন অফ নেসেসিটি কিংবা একটা বিশেষ প্রয়োজনীয় মানে একটা বাস্তবতার প্রয়োজনে যে নীতি গ্রহণ করতে হয় যেটা সংবিধানে উল্লেখ নাই সেটা কোর্ট পরামর্শ দিয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু আসলে এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। কাজেই সেই দিক থেকে দেখলে আমরা একটা সংবিধানের কাঠামোর মধ্যেও আছি, যদিও রাজনৈতিক দিক থেকে অনেক ক্ষেত্রে আমাদের কিছু বিশেষ বাস্তবতা আছে, সেই বাস্তবতার সাথেও আমাদের তাল মিলিয়ে চলতে হচ্ছে। কিন্তু আমরা যেটা পরিষ্কার করে বলতে চাই, এমন কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না যাতে এই অন্তর্বর্তী সরকার যে যে নিয়মের মধ্য দিয়ে গঠিত হয়েছে, যে ধারাবাহিকতা আছে সেটা নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে যায়। মানে অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে কিংবা সংবিধান স্থগিত করার মধ্য দিয়ে এক ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতার পরিস্থিতি সৃষ্টি হয়। এইটা আমরা সকলকেই বলবো যে সচেতন সতর্ক থাকা দরকার, যাতে করে আমরা এমন কোনো জায়গায় না যাই যেটা আমাদের জন্য বিপজ্জনক খাত তৈরি করতে পারে। এখন যেভাবে প্রস্তাবটা করা হয়েছে, কনস্টিটিউশনাল অর্ডার দেওয়া, একটা অন্তর্বর্তী সরকার যে নিজেই একটা সাংবিধানিক কাঠামোর মধ্যে আছে, তারা একটা কনস্টিটিউশনাল অর্ডার কায়েম করতে পারে কি না এইটা একটা প্রশ্ন হিসেবে এসছে। এবং এই কনস্টিটিউশনাল অর্ডার কায়েম করে তাকে গণভোটে নিয়ে যাওয়া, এরও কিন্তু কোনো সাংবিধানিক ব্যাখ্যা নেই। তাহলে এই সাংবিধানিক ব্যাখ্যাটা কোথা থেকে আসবে? তারা বলছেন যে আজকের প্রস্তাব অনুযায়ী, যেটা আর্টিকেল 22, যেটা আমাদের জুলাই ঘোষণাপত্র, সেই অনুযায়ী এই জুলাই ঘোষণাপত্র আর্টিকেল 22-তে কিন্তু গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক ব্যবস্থার কথাই বলা হয়েছে। ফলে সেই গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক ব্যবস্থার মধ্যে আসলে বাস্তবত এইরকম একটি কনস্টিটিউশনাল সাংবিধানিক একটা অর্ডার এবং যেটা গণভোটে যাবে, যেটার কোনো বিদ্যমান সাংবিধানিক ব্যাখ্যা নেই। ফলে এই অন্তর্বর্তী সরকার সেই জায়গায় গেলে এটা আসলে আমাদের যে কনসেনসাস, আমরা যেটার উপরে দাঁড়াচ্ছি, যে একটা ঐকমত্যের ভিত্তিতে আমরা এই রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণটা সম্পন্ন করতে চাই, সেইখানে আসলে এটা বাধা হয়ে দাঁড়াবে কিনা। কারণ ঐকমত্য যদি না হয় তাহলে কিন্তু আমরা একটা সংকটের মধ্যে পড়ে যাব। ফলে আমরা মনে করি না যে আমাদেরকে এমন কোনো পথ নেওয়া উচিত যেটা মনে হবে যে আমরা পারস্পরিক শক্তির পরীক্ষায় অবতীর্ণ হচ্ছি এবং সেই শক্তি পরীক্ষার মধ্য দিয়ে আমরা আসলে আমাদের কি বলে যে রাজনৈতিক কর্তৃত্বটা কায়েম করতে যাচ্ছি। সেইটা অনিবার্য সংঘাতের দিকে নিতে পারে। ফলে আমাদের দিক থেকে আমরা গত বৈঠকেও প্রস্তাব তুলেছি, আজকের বৈঠকেও আমাদের মূল বক্তব্য এটাই যে যে সময়টা বর্ধিত করা হয়েছে, এই সময়ের মধ্যে অনেকগুলো প্রস্তাব আছে। আমরা রাজনৈতিক দলগুলো এবং দেশের অন্যান্য স্টেক হোল্ডাররাও তারা পারস্পরিক আলাপ আলোচনা করে যথাসম্ভব একটা ঐকমত্যের জায়গা আমরা পৌঁছাই, কিভাবে এই যে আমাদের জুলাই সনদ সেটা বাস্তবায়ন হবে। সেই ঐকমত্যের পথটাই গণতান্ত্রিক উত্তরণের পথটা তৈরি করবে। শান্তিপূর্ণভাবে আমরা একটা জায়গায় পৌঁছাতে পারবো, নির্বাচন হবে এবং তার মধ্য দিয়ে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠিত হবে এবং জনগণের হাতে ক্ষমতা ফিরবে। এই জায়গাটা খুব অবশ্যই জনগণের হাতেই ক্ষমতা আছে বলে আমরা মনে করি, বর্তমান সরকারও জনগণের অভ্যুত্থানের আগে। কিন্তু একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে গণতান্ত্রিক ব্যবস্থায় প্রবেশ করা, সেই প্রক্রিয়াটার কথা আমরা বলছি। এখন এখানে ঐকমত্যের জায়গা তৈরি করার জন্য যথেষ্ট সময় আছে। আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আমরা কথা বলছি এবং সেই কথা বলার মধ্য দিয়ে আমরা আশা করি যে একটা ঐক্যবদ্ধ জায়গায় আমরা পৌঁছাতে পারব। না, এমন কোনো কিছু যেটা হচ্ছে যে একটা হচ্ছে ঐকমত্যের ভিত্তি নয়, মানে ঐকমত্যের ভিত্তিতে হচ্ছে না, এমন কোনো কিছু যেটা আসলে বর্তমান সরকারের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করে, অথবা সংবিধানের স্থগিত করা, অথবা সংবিধানের উপরে কোনো একটা সুপ্রা কিছু চাপিয়ে দেওয়া, যেটা আসলে একদিকে সাংবিধানিক সংকটের জায়গা তৈরি করতে পারে, অন্যদিকে হচ্ছে এটা ঐকমত্যকে ভেঙে দিতে পারে। ফলে এইটা আমাদের জন্য রাজনৈতিকভাবে সংকটজনক হবে এবং আমরা
যেটা আমরা বারবার বলছি একটা বিপজ্জনক খাদের দিকে আমরা অগ্রসর হব, সেটা আমরা কোনোভাবেই চাই না এবং সেই জায়গাটা আমরা সকলেই সচেতন থাকবো, সেই আহ্বান আমরা জানাই। জুলাই সনদে যে অঙ্গীকারনামাগুলো আছে সেই অঙ্গীকারনামায় 7টা পয়েন্ট আছে, এই বিষয়ে আপনাদের কোনো আপত্তি হবে না? ওই অঙ্গীকারনামার জায়গাটাতে আমরা ইতিমধ্যে আমাদের লিখিত প্রস্তাব দিয়েছি, সেইটা আশা করি যে এমন কোনো বড় মানে বিরোধ কিংবা মানে মতপার্থক্য তৈরি করবে না। আমরা মোটা দাগে ইন প্রিন্সিপাল ওটার সাথে একমত। একটা পয়েন্ট আছে যে আপনারা যে আদালতে চ্যালেঞ্জ করতে পারবে না, ওইটা এখন আর নাই, ওইটা এখন আর নাই। আমরা এরকমটা না যে আগামী পার্লামেন্ট কোনো কিছুই বাইন্ড করে দেওয়া যে এটা করতে পারবে না, ওইটা করতে পারবে না, সেইটার আমরা পক্ষে নই। কি করতে পারবে সেটার পক্ষে। যেমন আমরা বলেছি জুলাই সনদের একটা বাধ্যবাধকতা থাকা দরকার, আইনি বাধ্যবাধকতা, অর্থাৎ যেখানে আমরা সবাই একমত সেটাতে আগামী পার্লামেন্ট বাস্তবায়ন করতে বাধ্য থাকে। কিন্তু এটা করতে পারবে না, এই বাইন্ডিংসের কোনো কথা আমরা বলছি না। আমরা বলছি আগামী পার্লামেন্ট যাতে মৌলিক সংস্কার করতে পারে, এই অধিকার, এই এখতিয়ার জনগণ যাতে আগামী পার্লামেন্টকে দেয়, সেই অনুযায়ী একটা ঘোষণা তৈরি করতে হবে সরকারকে, যে আগামী নির্বাচন হবে একদিকে এই জনগণের এখতিয়ার নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করার এখতিয়ার, মৌলিক সংস্কার করার এখতিয়ার, অন্যদিকে 5 বছর চালানো। ফলে কি করতে পারবে না সেইটা হচ্ছে আমাদের বক্তব্য না, কি করতে পারবে এবং সেই জায়গাগুলোকে সুনির্দিষ্ট করা। কিছুটা স্ববিরোধিতা আছে। সেটা হচ্ছে যে 1 নম্বর হচ্ছে যে এটা জুলাই যে আমাদের চার্টার মানে ঘোষণা, হ্যাঁ, এই ঘোষণার 22 নম্বর অনুচ্ছেদকে রেফার করে এটা করা হয়েছে। সেই ঘোষণার 22 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে এইটা আমরা যে পরিবর্তনগুলো করব, জনগণের ভেতরে যে সংস্কারের আকাঙ্ক্ষা আছে, এটাকে বাস্তবায়ন করতে হবে একটা নিয়মতান্ত্রিক এবং সাংবিধানিক পথে। তাহলে একটা নিয়মতান্ত্রিক এবং সাংবিধানিক পথ এটা আসলে হচ্ছে একটা নির্বাচিত সরকারের ভেতর দিয়ে, একটা জনগণের প্রতিনিধিত্বের ভেতর দিয়ে, সেটা হচ্ছে সাধারণভাবে নির্বাচিত প্রতিনিধিত্বের মাধ্যমেই হয়ে থাকে। এটা হচ্ছে নিয়মতান্ত্রিক কথাটার অর্থ। ফলে ওইটার সাথে এক ধরনের সাংঘর্ষিক হচ্ছে, এটা একটা জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে যে এটা এখনই বাস্তবায়নের জন্য মানে ইনইফেক্ট এটা কাজ করবে বলে বলা হচ্ছে। আবার এটা রেফারেন্ডামের জায়গায় যাওয়া হচ্ছে। রেফারেন্ডামের জায়গায় যখন যাওয়া হবে পরবর্তীতে, তার মানে যদি রেফারেন্ডাম ইয়েস নো এভরিথিং হতে পারে, মানে জনগণ কি ভোট দিবেন এটা তো আমরা জানি না। তো ফলে জনগণ আসলে কি ভোট দিবেন সেটা আগে থেকে ধরে নেওয়া আসলে একটা যে জনগণের যে রায়, সেই রায়ের প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন হচ্ছে কিনা সেটা নিয়ে আমাদের একটা প্রশ্ন আছে যে আসলে এইটা জায়গায় যায় কিনা। এবং এটা নিয়ে ধরে নিয়ে যদি আমরা যাই, সেক্ষেত্রে এই যদি এটা না আসে, সেক্ষেত্রে এর ইতিমধ্যে যে অ্যাকশনগুলো নেওয়া হবে সেটার পরিণতি কি হবে, সেটা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। ফলে আমরা যেটা বলেছি যে আমরা বিদ্যমান সংবিধানের যেভাবে আসলে সরকার গঠিত হয়েছে, যে 106 অনুচ্ছেদের ভেতর দিয়ে, সেভাবেই এরকম একটা পদ্ধতি হতে পারে যে 106 অনুচ্ছেদের ভেতর দিয়ে আমরা আগামী যে সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনটাকে মৌলিক সংস্কারের জন্য এখতিয়ার প্রাপ্ত এবং একইভাবে সরকার গঠনের জন্য সে এখতিয়ার প্রাপ্ত, এইভাবে আসলে আমরা দেখতে পারি কিনা। যেহেতু জাতীয় প্রয়োজন আমাদের এটা তৈরি হয়েছে এবং জাতীয় প্রয়োজনের ভেতরে রাজনৈতিক দলের ঐক্যমত্যের প্রক্রিয়ায় এই জুলাই সনদ গঠিত হয়েছে। ফলে আদালত এটাকে একটা সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া এবং আইনগত ভিত্তি দিতে আসলে তারা পারেন কিনা, সে বিষয়ে আদালতের কাছে আমরা একটা প্রশ্ন করতে পারি। এইটার ভিত্তিতে যদি আদালত একটা সিদ্ধান্ত দেন, সেই ক্ষেত্রে সরকার একটা অধ্যাদেশ করতে পারেন যে আসলে এইটা আগামী নির্বাচনকে এইভাবে আমরা 2টি ক্ষমতা দিচ্ছি, একটা হচ্ছে মৌলিক সংস্কার, সংবিধানের মৌলিক সংস্কার, আর একটা হচ্ছে রাষ্ট্র পরিচালনা। এই জায়গার ভেতর দিয়ে একটা সমাধানের প্রস্তাব আমরা দিয়েছি। এইটা এখনো পর্যন্ত আলোচনায় আছে এবং আমরা আসলে পারস্পরিকভাবে আলোচনা চালিয়ে যাচ্ছি এমনভাবে যাতে আসলে এমনভাবে আমরা এই প্রক্রিয়াটাকে ক্ষতিগ্রস্ত না করি যাতে দেশ একটা বড় বিপদের মধ্যে পড়ে। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমরা তো ইতিমধ্যে শুনেছেন আজকের আলোচনার বিষয়। সবাইকে সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা